শরীর খারাপ নাকি অরণি? আজ নিচে এলে না যে? এত মধুর ভঙ্গিতেই প্রথম রাবেয়া কথা বলছেন, তাই অরণি স্বভাবতই অপ্রস্তুত হয়ে পড়ল। তেমন কিছু না, ঘুমটা ভাঙতে দেরি হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, এই নাও তোমার খাবার। আর কিছু প্রয়োজন হলে বলো। থ্যাংক ইউ মা। অরণি, 1 মিনিট, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। জি মা, বলেন। তোমার খালা শাশুড়ি মানে আমার বড় বোন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। আমরা 2 দিনের জন্য টাঙ্গাইল যাচ্ছি। ও আচ্ছা, কখন রওনা হবেন? এই তো কিছুক্ষণের মধ্যে। রাফাত আমাদের গাড়ি করে দিয়ে আসবে। তুমি জলদি নাস্তা খেয়ে তৈরি হয়ে যাও। অরণির চেহারা ফ্যাকাশে হয়ে গেল। দুর্বোধ্য হেসে বলল, আমি তৈরি হব মানে? কারণ তুমিও আমার সাথে যাবে। মানে? কেন, কোনো সমস্যা? তুমি আমার একমাত্র পুত্রবধূ, তোমাকে রেখে আমি যেতে পারি? তাছাড়া তোমার খালার শাশুড়িও তো তোমাকে দেখেনি। এবার তোমাকে নিয়ে গেলে খুব খুশি হবেন। অরণি কঠিন মুখে কিছু বলতে নিচ্ছিল, অমনি রাবেয়া তার হাত চেপে ধরে অনুনয়ের স্বরে বলল, প্লিজ মা, নিষেধ করো না। আমার বোনটা ভীষণ অসুস্থ। যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায়, আমি শেষ দেখাটুকুও দেখাতে পারবো না। প্লিজ অরণি, তুমি নিষেধ করো না, তোমার পায়ে পড়ছি আমি। ছি মা, এসব কি বলছেন? আমার পায়ে কেন পড়বেন? তাহলে তুমি রাজি? অরণি জবাব দিল না। রাবেয়া হেসে বললেন, আমি তাহলে ঝটপট গিয়ে তৈরি হয়ে যাই, তুমিও দ্রুত করো। রাবেয়া ছাদের দিকে গেলেন। সেখানে তার কিছু শাড়ি দড়িতে ঝোলানো আছে। অরণি রুমে ঢুকে ঠাস করে দরজা আটকালো। খাবারের ডিশ টেবিলে রেখে ফুঁসতে লাগলো। রাফাত গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়ে অরণিকে দেখে বলল, গুড মর্নিং। অরণি রাগী কণ্ঠে বলল, তুমি তোমার মাকে আমাদের ঘুরতে যাওয়ার সংবাদ জানিয়ে দিয়েছো, তাই না? রাফাত অবাক হয়ে বলল, তুমি কিভাবে জানলে? অরণি হাসল, দুঃখের হাসি। জানার দরকার নেই, ঘটে বুদ্ধি থাকলে এমনিতেই বোঝা যায়। মানে? তোমার মা এসেছিলেন, আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেছেন। বাহ, ভালোই তো। তাহলে খেয়ে রেডি হয়ে যাও। রেডি হব, কিন্তু ঘুরতে যাওয়ার জন্য না, অসুস্থ রোগীর সেবা করার জন্য। অসুস্থ রোগী আবার কি? ও, তুমি তো জানোই না। তুমি তো আমাদের গাড়ি করে পৌঁছে দেবে। তোমার কোনো খালা নাকি অসুস্থ, মা এখন তাকে দেখতে টাঙ্গাইল যাবেন। আমাকেও সাথে নিবেন, রোগীর সেবা করার জন্য আয়া বেওয়া লাগবে না? আশ্চর্য, মা তো এই ব্যাপারে আমাকে কিছুই বলেননি। তোমাকে বলার কোনো প্রয়োজন আছে? তুমি মায়ের ছেলে, মা যা বলবে তাই তো করবে। মা যদি বলে আর একটা বিয়ে করতে, তাহলে সেটাও করো। অরণি একটু থেমে বলল, আমরা যে আজ ঘুরতে যাব এটা জেনেই তিনি এসেছেন, এর মানে সব প্ল্যান করা। এখনো কি বুঝতে পারছো না? রাফাত অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। অরণি বলল, আমার কথা বিশ্বাস না হলে মা ছাদেই আছেন, গিয়ে জিজ্ঞেস করো যাও। রাফাত সত্যি সত্যি ছাদের দিকে গেল। অরণি অবাক। রাফাত যে আসলেই যাবে এটা সে বুঝতে পারেনি। কি মনে করে যেন অরণিও রাফাতের পেছন পেছন গেল, এমনভাবে গেল যাতে রাফাত বুঝতে না পারে। রাবেয়া দড়ি থেকে শাড়ি খুলছেন। রাফাত পেছনে দাঁড়িয়ে বলল, মা, টাঙ্গাইলের রুকু খালা কি অসুস্থ? রাবেয়া পেছন ঘুরে সরল মুখে বললেন, হ্যাঁ রে বাবা, খুব অসুস্থ। আমাকে জানাওনি কেন? আগে আমিও নিজেও জানতাম না, একটু আগেই খবর পেয়েছি। তোর খালার সাথে কথা হলো। কি এমন হয়েছে খালার যে আজকে যেতে হবে? আর অরণিকে নিয়ে কি করবে? তার কি ওখানে কোনো কাজ আছে? তোর খালা অরণিকে খুব দেখতে চেয়েছিলেন, বয়স্ক মানুষ, যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায়। আর আমি তো একা একা যেতে পারবো না, অরণির সাথে থাকলে ভালো হবে। রুমা, নীলি অথবা তানজু ওদেরকে নিয়ে যাও। অরণি তো কোনো কাজের না, তুমি সারাক্ষণ বলো। তাহলে এখন কাজের সময় এই অকাজের মেয়েটিকে কেন নিতে চাইছো? অরণি বিস্মিত হয়ে গেল। তার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। রাফাত এইভাবে কথা বলছে, তাও নিজের মায়ের সাথে। সূর্য আজ কোন দিকে উঠল? রাবেয়া কঠিন মুখে বললেন, অরণি কাজ না করলেও আমার কথা শোনে। তোর বোনেরা কি আমার কথা শুনবে? ওদের নিয়ে লাভ কি? তাছাড়া সেবা যত্নের একটা ব্যাপার আছে না। অরণি না গেলে এসব করবে কে? তোর বোনেরা তো আর করবে না। অরণিও করবে না, তুমি বরং নার্স ভাড়া করে নিয়ে যাও। তোমাকে সঙ্গ দিবে আর সেবা যত্নও করবে। আমি টাকা দিয়ে দিচ্ছি।
নার্সের কথা শুনে অরণির বেশ জোরে হাসি পেল। এত উচিত জবাব সে নিজেও দিতে পারত না। রাবেয়া বললেন, তোর বউ আমার সাথে গেলে কি সমস্যা? তোদের ঘুরতে যাওয়াটা কি এতই গুরুত্বপূর্ণ? ঘুরতে যাচ্ছি না মা, অরণি অসুস্থ, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কই, অরণি দেখি বললো সে সুস্থই আছে। তোমাকে বলিনি আর কি, সব অসুস্থতার কথা কি বলা যায়? ঠিক আছে, তাহলে যা, তোরা ফিরে এলেই যাব, আমি অপেক্ষায় থাকবো। অপেক্ষায় থেকে লাভ নেই, আমাদের ফিরতে রাত হবে। রাত কেন হবে? ডাক্তার দেখাতে তো আর সময় লাগে না। সিরিয়াল অনেক থাকে, আর 2বার টেস্ট করাতে হবে, বিকালে একটা, সন্ধ্যায় আর একটা, রাত হবেই। অরণি মুখে হাত দিয়ে বিস্ময় সামলাচ্ছে। রাফাত যে এত চমৎকারভাবে মিথ্যে বলতে পারে তা সে ভাবতেও পারেনি। মনে হচ্ছে নিজের স্বামীকে অরণি আজ নতুনভাবে আবিষ্কার করলো। বাবা! অরণি বাকি কথা আর শুনল না। মনে হচ্ছে শাশুড়ি যথেষ্ট জব্দ হয়েছে। সে খুশি মনে রুমে চলে এলো। আলমারি খুলে জামা সিলেক্ট করতে লাগলো, আজ কোনটা পরবে। রাফাত চলে যাওয়ার সময় আবারও পেছন ফিরে বলল, আরেকটা কথা মা, বাড়িতে কাজের মানুষের অভাব নেই। পুষ্পর মা আছে, ঋতু আছে, প্রয়োজনে আরেকজন রাখো, তবুও অরণিকে মশলা বাটতে দিও না। মশলা বটার কথাও তোর বউ বলে দিয়েছে? অরণি কিছু বলেনি তোমার নামে, ও আমাকে কখনোই কিছু বলে না। তাহলে তুই জেনেছিস কিভাবে? কিভাবে জেনেছিস সেটা বড় কথা না, কিন্তু অরণি যে কাজ পারে না সেই কাজ ওকে তুমি করাতে দাও কেন? কাল বাড়িতে অনেক কাজ ছিল, সবাই কাজ করেছে। কিন্তু মশলা বাটা অরণির কাজ না। যেই কাজ তুমি নিজেও কখনো করনি সেই কাজ বাচ্চা মেয়েটাকে কিভাবে করতে দিলে? অরণি বাচ্চা মেয়ে? নীলি যদি বাচ্চা হয় তাহলে অরণিও বাচ্চা। রাবেয়া শাড়ি হাতে গুজে নিতে নিতে বললেন, ঠিক আছে, আমার অনেক বড় অপরাধ হয়েছে। এখন কি মাপ চাইতে হবে তোর বউয়ের পা ধরে? তোমার যদি নিজের মেয়ের পায়ে ধরে মাফ চাইতে লজ্জা না লাগে তাহলে চাইতে পারো, আমার কিছু বলার নেই। রাবেয়া জবাব দেওয়ার ভাষা পেলেন না। ঘটঘট করে ছাদ থেকে বের হয়ে গেলেন। রাফাত দীর্ঘশ্বাস ছাড়ল। মায়ের সাথে রাফাত প্রথম এইভাবে কথা বলছে না। সবসময় বলে, কিন্তু অরণির আড়ালে। অরণিকে এসব কখনো জানতে দেয় না। আবার মাঝে মাঝে মায়ের কথা শুনে সে অরণিকেও বকে, সেটাও মায়ের আড়ালে। রাফাত জানে দুজনেরই দোষ আছে। কার দোষ কোথায় সেটাও রাফাত বুঝে, কিন্তু সামনাসামনি কাউকেই কিছু বলে না। যদি অরণির সামনে মাকে একদিন কড়া কথা বলে তাহলে অরণি তার অন্যায়ের প্রশ্রয় পেয়ে যাবে। আবার মায়ের সামনে অরণিকে কড়া কথা বললে মা প্রশ্রয় পাবেন। তাই দুজনকেই আলাদা বোঝাতে হয়। রাফাত রুমে ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, মা ম্যানেজ হয়ে গেছে। অরণি হেসে জবাব দিল, তুমি যে মাকে ম্যানেজ করতেই গেছো এটা আমি জানি। কিভাবে জানলে? ব্ল্যাকমেল ভিডিও যদি ফেসবুকে আপলোড করে দিই এই ভয় তো তোমার এখনও আছে, সেই জন্যই মাকে ম্যানেজ করছো। ঠিক বললাম না? রাফাত হেসে বলল, অরণি মোটেও ঠিক বলেনি। ভিডিওর কথা রাফাতের মনেই ছিল না। অরণি উঠে দাঁড়িয়ে বলল, বাই দ্য ওয়ে থ্যাঙ্কস। টাঙ্গাইল যাওয়ার কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তোমাকে টাঙ্গাইলেও যেতে হবে না। ডাবল থ্যাঙ্কস। রাফাত অরণির হাত ধরে বলল, শুধু থ্যাঙ্কস? অরণি জানে রাফাত কি চায়। সে আজ খুব খুশি। ইচ্ছে করছে চুমুটুমু দিয়ে রাফাতকে চমকে দিতে, কিন্তু গতকালের বাগানের ঘটনা মনে পড়তেই মেজাজ আবারও বিগড়ে গেল। ঝটকা মেরে হাত ছাড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল, তোমার তো মাধুরী দীক্ষিত আছে, যাও তার কাছেই যাও। রাফাত হতাশ। এই মাধুরী দীক্ষিত নিয়ে যে আরো কয়দিন খোটা শুনতে হবে, এখন রাফাতের মনে মনে শুধু আফসোস হচ্ছে। কেন যে ঢংটা করতে গিয়েছিলাম। সারাদিন ঘোরাঘুরির পর রাত 9টায় চাইনিজ রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাড়ি ফিরে এসেছিল অরণি আর রাফাত। বাড়ির মূল ফটকেই তাদের জানালা দিয়ে দেখে ছুটে আসে নীলিমা, উর্মি আর ঋতু। ঋতু এই বাড়ির গৃহকর্মী। উর্মি 3.5 বছরের ভাইকে দেখাশোনা করার জন্য টুকটাক কাজ করার জন্য তাকে রাখা হয়েছে। একমাত্র নীলিমাই রাফাতের আপন বোন। রুমা আর তানজু রাফাতের চাচাতো বোন। নীলিমা অরণির সাথে খুব একটা রেষারেষি করে না, তবে রুমা আর তানজু অরণিকে দেখলেই আড়ালে মুখে একটা ভেঙচি কাটে। উর্মি অরণিদের হাতে শপিং ব্যাগ দেখে আনন্দে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, ভাবি কি এনেছো, বলো কি এনেছো? রাফাত হাসি মুখে বলল, সবাইকে ডেকে আমাদের রুমে আসতে বলো, সারপ্রাইজ আছে। নীলিমা, উর্মি আর ঋতু সারপ্রাইজের কথা শুনে আনন্দে চিৎকার করে উঠল। একে অন্যকে হাই ফাইভ দিল।
তারপর হৈ হৈ করে সবাইকে ডেকে আনতে গেল। অরণি রুমে এসে নিজের জিনিসগুলো আলমারিতে ঢুকিয়ে ফেললো, আর বাড়ির সবার জন্য যেগুলো আনা হয়েছে সব বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখলো। একটু পরেই তাদের ছোট্ট ঘরে সবাই এসে ভিড় জমালো। রাফাত একে একে সবার হাতেই উপহার তুলে দিতে লাগলো। রাবেয়া মুখ ভার করে বললেন, গিয়েছিলি ডাক্তার দেখাতে, এখন 14 গোষ্ঠীর জন্য শপিং করে এনেছিস, ব্যাপারটা কি? রাফাত হেসে জবাব দিল, কোনো ব্যাপার না, হঠাৎ ইচ্ছে করলো সবাইকে কিছু গিফট দিই। ইচ্ছের জন্য কি উপলক্ষ লাগে? রাফাতের হাসি দেখে অরণি দীর্ঘশ্বাস ছাড়ল। তার হাজবেন্ডটা যে কেন এমন, এর কাছে কিছু আবদার করতেও ভয় লাগে। বিয়ের পর নিজের জন্য তেমন কিছু কেনাই হয়নি অরণির, ভালো কোনো জামা কাপড়ও ছিল না। তাই আজ ভেবেছিল নিজের জন্য ইচ্ছে মতো শপিং করবে। কিন্তু রাফাত হলো পরিবার অন্তপ্রাণ। অরণিকে একা শপিং করতে দিবে সে? জীবনেও না। বাড়ির সবার জন্য সে শপিং করে ফেলেছে। অরণি যেটাই কিনতে চায় রাফাত তার বোনদের জন্য সেটাই কিনে ফেলে। কি বিরক্তিকর ব্যাপার। গাধা এটা বোঝে না যে বোনদের দেওয়ার জন্য তার বাপ চাচারা আছে, রাফাতের বড় ভাই রাহাতও আছে, কিন্তু অরণির তো রাফাত ছাড়া কেউ নেই। সে আর কার কাছে চাইবে? এর উত্তরে রাফাত বলেছে, অন্যদেরটা অন্যরা দিবে, আমারটা আমি দিচ্ছি, তাদের সাথে আমার হিসাব কেন? আজকে যে পরিমাণ টাকা খরচ হলো তাতে অরণি আগামী 1 বছর শপিংয়ের নাম মুখেও আনবে না। উর্মি খুশি খুশি গলায় বলল, একদম ঠিক। আমার জন্য কি এনেছো ছোট ভাইয়া? পাকনি, তোর জন্য এনেছি এটা। রাফাত একটা বড় ব্যাগ উর্মির হাতে দিল। উর্মি খুলে দেখলো ভীষণ সুন্দর একটা ড্রেস। সে অবাক হয়ে গেল। অরণি ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কেমন? উর্মি আবেগে আপ্লুত হয়ে বলল, ফ্যান্টাস্টিক হয়েছে ড্রেসটা। রাফাত খুব ভাব নিয়ে বলল, তোর ভাবির চয়েস সুন্দর তো হবেই, আমাকে দেখে বুঝিস না? চয়েস সুন্দর না হলে কি বিয়ে করতো? এই কথা শুনে সবাই হেসে দিল, শুধু হাসলো না অরণি। রাফাত ঋতুর জন্য উপহার এনেছে। উপহার পেয়ে সবচেয়ে বেশি ঋতুই খুশি হয়েছে, কারণ নিজের জন্য এত দামি উপহার সে আশা করেনি। ঋতুর খুশি দেখে অরণির ভালো লাগলো। মেয়েটা তাকে কাজে খুব সাহায্য করে। অরণির ইচ্ছে করে মাঝে মাঝে ঋতুকে গোপনে অনেক উপহার দিতে। তানজু আর রুমার জন্য শাড়ি আনা হয়েছে। তারা শাড়ি দেখে মুখে পেচকি কেটে বলল একদম পছন্দ হয়নি। হয়তো তারা ভেবেছিল উর্মি জামার মতো তাদের শাড়িও অরণি পছন্দ করেছে, কিন্তু তাদের জন্য শাড়ি পছন্দ করেছে রাফাত। অরণি ভুলেও ওদের শাড়ি পছন্দ করবে না। সে উর্মিকে পছন্দ করে বলেই উর্মির জন্য জামা পছন্দ করেছে। শিলা মেয়ের অভিযোগ শুনে বললেন, ভাই কিছু শখ করে আনলে পছন্দ হয়নি বলতে হয়, যেমনই হোক এনেছে তো। রাফাত বলল, থাক চাচি, পছন্দ না হলে চেঞ্জ করে আনবো। তোরা কাল আমার সাথে মার্কেটে চলিস, যেটা পছন্দ হবে সেটা এক্সচেঞ্জ করে আনবো। আমি তো আসলে শাড়ি সম্পর্কে এত ভালো জানি না। তানজু বলল, এই শাড়ি তুমি পছন্দ করেছো? হ্যাঁ, আমি করেছি। এবার রুমা হাসি মুখে বলল, অনেক সুন্দর হয়েছে ছোট ভাইয়া, আমরা তো মজা করছিলাম। তখন নীলিমা বলল, আচ্ছা ভাবি, তোমার হাতে না আরো ব্যাগ দেখছিলাম, ওগুলো কোথায়? অরণি মুখ গম্ভীর করে রাফাতের দিকে তাকালো। রাফাত অপ্রস্তুতভাবে বলল, ওগুলোতে তোর ভাবির জিনিস ছিল। রুমা বলল, তাই? ভাবি কি কিনেছো দেখি। এই কথা বলে রুমা নিজেই আলমারির দিকে ছুটে গেল। নীলিমা দ্বিগুণ উৎসাহে বলল, আমিও দেখবো ভাবি শপিং। অরণির মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। তাদের থামাতে অরণি দ্রুত বলল, আমি দেখাচ্ছি, তোমরা এলোমেলো করো না। কে শোনে কার কথা? ততক্ষণে সব প্যাকেট বের করা হয়ে গেছে। রুমা, তানজু, নীলিমা তিনজনই হামলে পড়েছে দেখার জন্য। একে একে সবকিছু বের করা হলো। এর মধ্যে সবার নজর আটকে গেল একটা সুন্দর ডার্ক রোজ কালারের জামদানি শাড়ির উপর। রুমা শাড়িটা নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। তানজু অভিভূত কণ্ঠে বলল, ওয়াও! অরণি ঠিক এই ভয়টাই পাচ্ছিল। এই শাড়িটা কেনার পিছনে একটা ঘটনা আছে। আড়ঙের শাড়িটা দেখেই মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছিল অরণি, কিন্তু দাম দেখে রাফাতের কাছে যাওয়ার সাহস করতে পারল না। পুরো 25,000 টাকার শাড়ি। ততক্ষণে বাড়ির সবার জন্য শপিং করা শেষ। অনেক টাকা খরচ হয়ে গেছে। যেখানে সবার জন্য মাত্র 4-5 হাজার টাকা ধরে জিনিস কেনা হয়েছে, সেখানে অরণি তার একার জন্য 25,000 টাকা চাইতে পারে না। সে নিজের আগ্রহকে দমিয়ে ফেলেছিল। তারপর যখন যারা রেস্টুরেন্টে খেতে যায়, তখন হঠাৎ রাফাত ওয়াশরুমের বাহানা দিয়ে অরণিকে রেখে উঠে চলে যায় আর এই শাড়িটা কিনে আনে। এই হলো ইতিহাস। তবে রাফাত অনুরোধ করেছিল শাড়িটা যাতে অরণি কাউকে না দেখায়।
এতে বোনরা ভাবতে পারে ভাই পর হয়ে গেছে, বউয়ের জন্য দামি শাড়ি কিনেছে আর বোনদের জন্য কম দামি। একটা রেষারেষি শুরু হবে। অরণি তাই রুমে ঢুকেই শাড়িটা আলমারিতে রেখে দিয়েছিল। রুমা শাড়িটা হাতে নিয়ে দেখতে দেখতে বলল, অসম্ভব সুন্দর। তানজুও বললেন, হ্যাঁ, আমারও এটা খুব পছন্দ হয়েছে। কি সুন্দর কালার, ইউনিক ডিজাইন, দেখতে ভালো লাগছে। রাবেয়া বললেন, বাহ বাহ, তোরা কি আসলেই ডাক্তার দেখাতে গেছিলি নাকি শপিং করতে? অরণি, তোমার টেস্টের রিপোর্ট দেখি তো। অরণি ভ্যাবাচেকা খেলো। এবার কি উত্তর দিবে খুঁজেই পেল না। রাফাত বুদ্ধি করে বলল, টেস্ট রিপোর্ট কি যেদিন করায় সেই দিনই দিয়ে দেয়? 7 দিন পর যেতে বলেছে। ও আচ্ছা, রিপোর্ট আনার পর আমাকে দেখিও কিন্তু। অরণি মৃদু হেসে বলল, জি মা, দেখাবো। রুমা অভিযোগের স্বরে বলল, ছোট ভাইয়া, আমাদের জন্য তুমি এমন একটা শাড়ি আনতে পারলে না? রাফাত বলল, এটা তো আর ছিল না। ঠিক আছে, এমন পেলে তোদের জন্য নিয়ে আসবো আবার। নীলিমা বলল, আমার জন্য আনবে? তুই শাড়ি পরিস কবে থেকে? এখন থেকে পরবো, আপু ভাবিদের সাথে ম্যাচিং করে। ঠিক আছে, আনবো। তানজু বলল, আনবো বললেই তো হবে না, বাকির নাম ফাঁকে। তাহলে তোরা কি চাইছিস, এখনই শাড়ি কিনতে চলে যাব? রুমা বলল, হুম, এখন কেন যাবে? এটাই আমাদের দিয়ে দাও, ভাবি কেমন আর একটা কিনে দিও। শিলামেকে ধমক দিলেন, এটা আবার কোন অভ্যাস রুমা? অন্যের জিনিস তুই কেন নিবি? তানজু যুক্তিবাদীর মতো বলল, অন্যের জিনিস কেন হবে মা? ভাবির জিনিস মানে তো আমাদের জিনিস। ভাই যেমন আমাদের, ভাবিও তো আমাদের। রাফাত মীমাংসা করার জন্য বলল, তাহলে তো হয়েই গেল, শাড়িটা তোদের ভাবির কাছেই থাক। যেহেতু ওর জিনিসই তোদের জিনিস, তোদের ইচ্ছে হলে ভাবির থেকে নিয়ে পড়বি, সমস্যা কি? অরণি সাথে সাথে বলল, না, আমি কাউকে আমার জিনিস পরতে দেই না। তোমাদের যদি শাড়িটা এতই ভালো লাগে তাহলে তোমরা এটা নিয়ে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। রাফাত অরণির উত্তর শুনে বিস্মিত হয়ে তাকালো। রুমা, তানজু আর নীলি হৈ হৈ করে শাড়ি নিয়ে বেরিয়ে গেল। বাকিরাও তাদের উপহার নিয়ে চলে গেল। অরণি মুখ ভার করে সবকিছু গোছাতে লাগলো। রাফাত মুচকি হেসে বলল, থ্যাঙ্কস অরুণী, তোমার মনটা খুব বড়। অরণি চট করে বলল, আমার না, তোমার মন বড়, একেবারে আটলান্টিক মহাসাগরের চেয়েও বিস্তৃত। তুমি কি রাগ করেছো? না, রাগ কেন করব, খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। আচ্ছা, কালকেই আমি তোমার জন্য এর চেয়েও সুন্দর শাড়ি কিনে আনবো। কোনো দরকার নেই, আমি ঠিক করেছি শাড়ি পরাই ভুলে যাব। প্লিজ অরুণী, সিম্পল একটা বিষয় নিয়ে এতটা মাইন্ড করলে চলে? ওরা ছোট মানুষ। তুমিও দেখছি তোমার মায়ের মতো কথা বলছো। ছোট মানুষ মানে কি? রুমা আমার চেয়ে কয় বছরের বড়, হিসাব করো তো। বয়স দিয়ে কি আসে যায়? ও আমার ছোট বোন, তাই সম্পর্কে ও তোমারও ছোট। অরণি অবশিষ্ট প্যাকেটগুলো আলমারিতে ঢুকিয়ে রাখল। রাফাত বলল, কালই আমরা শপিংয়ে যাব, ওকে? আমি আর জীবনে তোমার সাথে শপিংয়েও যাব না, তওবা করলাম। 7 দিন পর রিপোর্ট আনার কথা বলেছি না, তখনও যাওয়া যায়। ও, ভালো কথা। এখন টেস্টের রিপোর্ট কোথায় পাবো বলো? তোমার মা যে দেখতে চাইলেন। আরে ধুর, মায়ের কি সত্যি 7 দিন পর মনে থাকবে? শোনো, তোমার মাকে তোমার চেয়েও ভালো আমি চিনি। তিনি যে কি পরিমাণে হিপোক্রিট। রাফাত কঠিন মুখে বলল, এবার কিন্তু বেশি হচ্ছে অরুণী। হিপোক্রেট মানে কি? যা সত্যি তাই। আমার মা আমার ভাবির সাথে কখনো এমন করেননি। আমাকেও মা এতটা স্নেহ করে না যতটা ভাবিকে করে। মা কি বলে জানো? আরও তুই তো আমার সাথে সারা জীবন থাকবি না, কিন্তু আমার এই মেয়ে আমার সাথে সারা জীবন থাকবে। মৃত্যুর আগে সেই আমার মুখে পানি দেবে। তাই তোর থেকে ওর মূল্য আমার কাছে অনেক বেশি। তুই নিজের মেয়ে হয়ে যা পারবি না, ও পরের মেয়ে হয়ে সেটা করবে। তোমার মা এসব কিচ্ছু বোঝেন? এইভাবে কখনো চিন্তা করেন? সবার চিন্তার ধরন তো এক না। পৃথিবীর সব মানুষকে এক দাড়ি পাল্লায় মাপলে হবে বলো? আচ্ছা, তুমি নিজে কি তোমার ভাবির মতো? একবার ভেবে দেখো, তুমি তোমার ভাবির থেকে কত জিনিস নিয়েছো। তোমার ভাবি কখনো রাগ করেছে? উল্টো তুমি কলেজে যাওয়ার সময় তোমাকে ভাত মাখিয়ে খাইয়েছে।
তুমি কখনো ননদের জন্য এরকম করতে পারবে? এখন কি তুমি চাইছো আমি তোমার বুড়ি বুড়ি বোনদের ভাত মেখে খাইয়ে দিই? ভাত মেখে খাওয়ানোর কথা তো বলিনি, অ্যাটলিস্ট ওদের সাথে ফ্রেন্ডলি তো হতে পারো। ওরা তো আমার সাথে ফ্রেন্ডলি না, তাহলে আমি কেন হব? পারবো না। এই কথা বলে অরণি বালিশে মাথা রাখলো। রাফাত ওর পাশে শুতে নিলে অরণি বলল, খবরদার, তুমি এখানে শোবে না। হয় মেঝেতে যাও, না হয় সোফায় যাও, না হলে কিন্তু আমিই ঘর থেকে বের হয়ে যাব। ওকে ওকে, কাম ডাউন। আমি শুচ্ছি না, বালিশ নিতে এসেছি। রাফাত নিজের বালিশটা নিয়ে একটা চাদর বিছিয়ে মেঝেতে শুয়ে পড়ল। মেঝেতে কার্পেট থাকায় শুতে অসুবিধা হয়নি। অরণি পুনরায় শোয়ার সময় বিড়বিড় করে বলল, মিথ্যুক, আমার সাথে কথাও বলবে না তুমি। এরপর কেউই কারোর সাথে কথা বলল না, অথচ দুজনই সারা রাত জেগে রইল। সকালে বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটল সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় নিয়ে। পাত্রপক্ষ বিয়েতে নিষেধ করে দিয়েছে। এখন সেই দোষটাও অরণির ঘাড়ে এসে পড়েছে, কারণ সে পাত্রপক্ষের সামনে গিয়েছিল। পাত্রপক্ষ নাকি অরণিকে দেখেই রুমাকে রিজেক্ট করেছে। এই নিয়ে বাড়িতে শুরু হলো ঝগড়াঝাটি, তর্কাতর্কি। রুমা অরণিকে দেখেই কাঁদতে কাঁদতে মুখের উপর দরজা আটকে দিল। কি আশ্চর্য, অরণি জানেই না তার দোষ কোথায়। রাবেয়া অরণিকে নিজের শোবার ঘরে ডেকে পাঠিয়েছেন। ঋতু এসে বলল, ভাবি আপনার বড় আম্মা ডাকে। অরণি প্রস্তুত ছিল। এখন তাকে এক গাদা ভাষণ শুনতে হবে, তবে সেও জবাব তৈরি করে রেখেছে। তাকে কথা শোনানো হলে সে মুখে কুলু পেটে বসে থাকার মতো মেয়ে না। অরণি গায়ে ওড়না জড়িয়ে ঋতুর কাঁধে হাত দিয়ে বলল, চলো। ঋতু ভীত কণ্ঠে বুকে থুতু মেরে বলল, আমার তো ডর লাগতেছে ভাবি। কিসের ডর? কোনো ডর নেই, চলো। ঋতু দরজার সামনে দাঁড়িয়ে রইল। অরণি ভেতরে ঢুকে কাটছাট গলায় বলল, দেখেছেন মা? রাবেয়া বিছানায় পায়ের উপর পা তুলে বসে আছেন। দৃষ্টি তীক্ষ্ণ, চেহারা গম্ভীর। তার এই দৃষ্টিকে সবাই ভয় পায় কেবল অরণি ছাড়া। রাবেয়া যেন হুঙ্কার দিয়ে বললেন, সেদিন পাত্রপক্ষের সামনে যাওয়ার অনুমতি তোমাকে কে দিয়েছিল? আমি বিনা কারণে চাইনি, কাজে গিয়েছিলাম। আমার হাতে নাস্তা ভরা ডিশ ছিল। তোমাকে রাস্তা পরিবেশন করতেই বা কে বলেছে? তুমি কি ঋতু? আমি আসলে জানি না মা, আমি কে। আপনিই বলে দিন। মাঝে মাঝে নিজেকে পুষ্পর মা মনে হয়, মাঝে মাঝে ঋতু মনে হয়, আবার মাঝে মাঝে মনে হয় আমি বুঝি এই বাড়ির মেহমান, কিন্তু কখনো বাড়ির বউ মনে হয় না। সেটা তোমার গাফিলতি। এই বাড়ির বউ হওয়ার মতো কি এমন করেছো তুমি? জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমার সাথে আমার ছেলের বিয়ে দেওয়া। এটা শুধু আপনার না, আমার জীবনের সবচেয়ে বড় ভুল যে আমি আপনার ছেলেকে বিয়ে করেছি। তাই নাকি? অল্প পানির মাছ হঠাৎ বেশি পানিতে এসে পড়লে যা হয়, তোমার মতো লাফালাফি করে। মাছ তো অকারণে লাফালাফি করবে না। যদি পানিতে বিষ থাকে তাহলে যান বাঁচানোর জন্য লাফালাফি করতে হয়। রাবেয়া ভয়ঙ্কর হাসি দিয়ে বললেন, তুমি কি আমাকে বিষ বলতে চাইছো? ছি মা, আপনি যদি আমাকে অল্প পানির মাছ না বলেন তাহলে আমি আপনাকে বিষ কেন বলবো? আশা করি নিজের অবস্থান তুমি ভালো করে বোঝো, সীমা ছাড়িও না। আমি নিজের অবস্থান অবশ্যই খুব ভালো করে বুঝি। আশা করি বাকিরাও দ্রুত বুঝে যাবে। এরপর থেকে আর কখনো আমাদের বাড়ির কোনো মেয়েকে পাত্রপক্ষ দেখতে এলে তুমি তাদের সামনে যাবে না। আমার যাওয়ার কোনো ইচ্ছেও নেই। আর যে বিয়ে হওয়াটা সেটা এমনি হবে, আমি গেলেও হবে, না গেলেও হবে। রাবেয়া টিপ্পনি কাটার উদ্দেশ্যে বললেন, আচ্ছা, তুমি কি বুঝে তোমার ছোট বোনের কথা ওদের সামনে বলতে গিয়েছিলে? কি ভেবেছিলে ওরা রুমাকে রেখে তোমার বোনের জন্য প্রস্তাব পাঠাবে? এই কথা শুনে অরণি সত্যি হতভম্ব। মহিলার অন্তর এত নোংরা। অরণি নিজেকে নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় জবাব দিল, আমার মধ্যে এত জটিলতা নেই মা, আমি এসব চিন্তাও করি না। ওরা সরল মনে জিজ্ঞেস করেছে, তাই আমিও সরল মনে উত্তর দিয়েছি। তাছাড়া অথই মাত্র ক্লাস 9-এ পড়ে, ওর বিয়ের কথা চিন্তা করতে খুব দেরি। অথচ তোমার হাবভাব দেখলে মনে হয় বোনের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। এমন কথা আপনি চিন্তা কিভাবে করলেন? ওই রকম একটা 30 বছরের লোকের সাথে আমার বাচ্চা বোনের বিয়ে, এটা কি কখনো সম্ভব? কি জানি, তোমাদের জন্য তো কিছুই অসম্ভব না। যেখানে তোমার মা তোমাকে এক কাপড়ে পাঠাতে পেরেছেন, মেয়ে জামাইকে পর্যন্ত একটা কানা করে দেননি, সেখানে উল্টে হাত ভরে নিয়েছেন। সেই ফ্যামিলিতে বিলং করে তুমি আর কি শিখবে?
অরণির মাথা থেকে পা পর্যন্ত জ্বলে উঠল। ভদ্রমহিলা আবারও এই বিষয়ে খোঁচা মারছেন, অথচ রাফাত তাকে কথা দিয়েছিল যে তার মা এই বিষয়ে আর কখনো অরণির সাথে লাগতে আসবে না। অথচ তিনি আজকেও একই কাজ করলেন। হ্যাঁ, অরণির সাথে যখন রাফাতের বিয়ে হয় তখন রাফাত মোহরানার সাথে সাথে মিটিয়ে দিয়েছিল। সেই টাকা অরণি নিজের ব্যাংকে জমিয়ে রেখেছে। কিন্তু রাবেয়া মনে করেন অরণি টাকা তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। অরণির বাবা নেই, বড় ভাই আর মা আছেন। বড় আপার স্বামী হিসেবে দুলাভাইও আছেন। বিয়ের পর অরণির বড় ভাই অনিকেত রাফাতকে স্বর্ণের ঘড়ি, আংটি সহ অনেক জিনিস উপহার দিয়েছিলেন। অরণির দুলাভাইও দিয়েছেন। সেই সব কিছু অরণি নিজের লকারে রেখে দিয়েছে। রাফাত নিজেই অরণির হাতে তুলে দিয়েছিল, কারণ সে যৌতুক নিবে না। তাই অরণিও শ্বশুরবাড়ির মানুষদের জিনিসগুলো দেখায়নি। পরোক্ষভাবে হলেও এইসব যৌতুকের পর্যায়ে পড়ে। অরণি জিনিসগুলো বাঁচিয়ে রেখেছে, যদি কখনো সুযোগ হয় তাহলে ভাইয়ের জিনিস ভাইকে ফিরিয়ে দিবে, নাহলে নিজে খরচ করবে। তবুও শ্বশুরবাড়ির লোকদের দিবে না। রাবেয়া এইসব বিষয়ে জানে না বলে ভাবেন অরণির পরিবার ফকির, সেজন্যই এত খারাপ ব্যবহার করার সুযোগ পান। অরণি গরম কণ্ঠে বলল, মুখ সামলে কথা বলুন মা। আমার ফ্যামিলি সম্পর্কে এভাবে বলার আপনি কে? আমিই তো বলবো, যাই দেখছি তাই বলবো। নেওয়া ছাড়া দেওয়া কি তারা শিখেছে? দেওয়ার নিয়মটা কে তৈরি করলো? আপনার মতো লোভী মানুষরা? রাবেয়ার কাছে এসে শটান করে অরণির গালে চড় মারলেন। কোন সাহসে তুমি আমাকে লোভী বলছো, বেয়াদব মেয়ে? দরজা থেকে সেই দৃশ্য দেখে বিস্ময়ে মুখে হাত চলে এলো ঋতুর। সে দৌড়ে শিলা চাচির ঘরে চলে গেল। শিলা চাচির মোবাইল থেকে রাফাতকে ফোন করে পুরো ঘটনা জানালো। ঋতু হচ্ছে রাফাতের ব্যক্তিগত গোয়েন্দা। বাড়িতে কখন কি হয় সব খবর ঋতুই চালান করে রাফাতের কানে। অরণিকে দিয়ে মশলা বাটানির কাহিনীও ঋতুর থেকে জানতে পেরেছিল রাফাত। চর খাওয়ার পর একটা শব্দ উচ্চারণ না করে শাশুড়ির রুম থেকে বেরিয়ে আসে অরণি। সে মুখ খুললে আজকে ভয়াবহ ঝড় হতো। অরণি ঘরে এসে দরজা আটকে ওয়াশরুমে ঢুকে যায়। জামা কাপড় না খুলে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ে। উঁচু শাওয়ার থেকে ঝপাঝপ ঠান্ডা পানি অরণির শরীর ভিজিয়ে দেয়। অরণি মাথা ঠান্ডা করার চেষ্টায় ব্যর্থ আজ। প্রায় 1.5 ঘন্টার গোসল শেষ করে সে রুমে এসে লাগেজে ব্যাগ গোছায়। এই 1.5 ঘন্টার পুরোটা সময় সে শুধু শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকেছে, অন্য কিছু করেনি। ঠান্ডায় গলা বসে গেছে। ভেজা কাপড় বদলানোর পর অরণির হালকা জ্বর লাগলো। তবুও এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। সে ট্যাক্সি ডেকে এখনই বেরিয়ে যাবে। মোবাইল হাতে নিল উবার কল করার জন্যে। দেখলো রাফাতের 11টা মিসড কল। এখন আবারও রাফাত কল দিচ্ছে। অরণি সেই কল ধরল না, কেটে দিল। রাফাত মেসেজ করলো, প্লিজ অরণি ফোনটা ধরো, প্লিজ, দোহাই লাগে। অরণি তাও ধরেনি। এই মানুষটার প্রতি তার সবচেয়ে রাগ হয়। জোর করে তাকে বিয়ে করেছিল রাফাত, আর এখন এইভাবে কষ্ট দিচ্ছে। যে বাড়িতে অরণির কোনো সম্মান নেই, চা পাওয়ার দাম নেই, সেই বাড়িতে অরণি থাকবে না। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় গায়ে কাঁপুনি দিয়ে জ্বর চলে এলো অরণির। সিঁড়ি থেকে নামতে গেলে মনে হয় মাথা ঘুরেই পড়ে যাবে। চোখে মুখে সে ঝাপসা দেখছে। ঋতু এসে অরণির পায়ে ধরে কাঁদতে লাগলো। ছোট ভাবি, আল্লাহর কসম লাগে আপনি যায়েন না। অরণি শীতল কণ্ঠে বলল, ঋতু, আমাকে একটু ধরে বিছানায় নিয়ে যাবে? ঋতু অরণিকে ধরে বিছানায় নিয়ে এলো। অরণির শরীর তখন মারাত্মক গরম। ঋতু অস্থির হয়ে অরণির মাথায় জলপট্টি দিতে শুরু করলো। অরণি চুপচাপ বিছানায় শুয়েছিল। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। সারাদিন কিছু খেলোও না সে। জোর করেও তাকে পানি পর্যন্ত খাওয়ানো যায়নি। সন্ধ্যায় রাফাত ফিরল। সে ঢাকার বাইরে গিয়েছিল, তাই বাড়ি ফিরতে এত দেরি হয়েছে। রুমে ঢুকেই দেখল ঋতু অরণির মাথার কাছে থম মেরে বসে আছে। অরণি ঘুমন্ত। রাফাত নিম্নস্বরে জিজ্ঞাসা করল, কি অবস্থা? জ্বর একটু কমছে, এখন অনেকটাই ভালা, কিন্তু ভাবি সারাদিন কিছু খায় নাই। খাইনি কেন? ঋতু মাথা নিচু করে বলল, বড় আম্মার লগে গুসা করছে। তুই যা, নিচে থেকে খাবার নিয়ে আয়, আমি ওর পাশে বসছি। আমি নিচে যেতে পারবো না ছোট ভাইয়া। কেন? বড় আম্মাই আমারে দেখলে বকবো। সারাদিন আমি ভাবির কাছে ছিলাম, আমারে অনেকবার ডাকছে, আমি যাই নাই। রাফাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, তাহলে তুই এখানে বসে থাক, আমি যাচ্ছি। রাফাত ফ্রেশ হয়ে পোশাক বদলে নিচে নামলো। সবাই ড্রয়িং রুমে ভিড় করে বসে আছে, যেন বিচার সভা বসানোর প্রস্তুতি। রাফাত কারোর সাথে কোনো কথা বলল না। রান্নাঘরে ঢুকে অরণির জন্য খাবার বাড়তে লাগলো। হঠাৎ রাবেয়া উঠে এসে বললেন, অরণিকে কিছুদিন তার বাপের বাড়িতে রেখে আয়, ঠিক হয়ে যাবে। রাফাত নির্বিকার স্বরে বলল,
অরুণী কোথাও যাবে না মা। এতক্ষণে নিশ্চয়ই বউয়ের থেকে সব শুনে ফেলেছিস, তাই এখন মাকে দোষী মনে হচ্ছে। তোর বউ আমার সাথে কি করেছে জানিস? রাফাত লম্বা করে শ্বাস নিয়ে বলল, অরুণী আমাকে কিছুই বলেনি, ওর সাথে আজকে সারাদিন আমার একবারও কথা হয়নি। রাবেয়া তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এটাও আমি বিশ্বাস করব? এতক্ষণেও তোর কাছে বিচার না দিয়ে থাকতে পেরেছে ও? রাফাত খাবার নিয়ে চলে যেতে যেতে বলল, তুমি অরুণীকে চর দিয়ে ঠিক করোনি মা, তাও ঋতুর সামনে। এটা খুবই অন্যায় করেছো। মনে রেখো, চরটা অরুণীর গালে না, আমার গালে লেগেছে, আর আমি এটা কোনোদিনও ভুলবো না। এইটুকু বলেই হনহন করে রান্নাঘর থেকে চলে গেল রাফাত। সিঁড়ির কাছে যেতে দেখলো রুমা দাঁড়িয়ে আছে সামনে, কোমরে হাত দিয়ে বলল, ছোট ভাইয়া, কার জন্য খাবার নিয়ে যাচ্ছ তুমি? রাফাত জবাব না দিয়ে রুমাকে পাশ কাটিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে যাচ্ছিল। রুমা তখন উচ্চ আওয়াজে বলল, দিন দিন দেখছি জরুকা গোলাম হয়ে যাচ্ছ। জাদুটনা করেছে নাকি ভাবি? রাফাতের পা থমকে গেল। উপরে ঋতু দাঁড়িয়েছিল অরুণীর রুমের দরজার কাছে, সবকিছু শুনছিল। রাফাত ঋতুর হাতে খাবারের প্লেট দিয়ে বলল, ভেতরে যা। ঋতু গেল, কিন্তু পর্দার আড়ালে ঠিকই কান পেতে রইল সব শোনার জন্য। রাফাত নিচে নামলো আবার। রুমার সামনে দাঁড়িয়ে কঠোরভাবে প্রশ্ন করল, কি বললি তুই? রুমাও ফটাফট জবাব দিল, বলেছি জরুকা গোলাম মানে বউয়ের চাকর। রাফাতের শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। ঠাস করে একটা চর রুমার গালে কষিয়ে মারল। ঋতু কেঁপে উঠল পর্দার আড়াল থেকে। রাফাত মেঘের মতো গম্ভীর গর্জন করে বলল, বেয়াদবির একটা লিমিট থাকে, তুই সেই লিমিটও ক্রস করে ফেলেছিস। চলে যা আমার সামনে থেকে। ঋতুর ভয়ে হাত কাঁপছে। আজকে সকাল থেকেই বাড়িতে ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। এইসব কোথায় গিয়ে থামবে কে জানে। রুমা কাঁদতে কাঁদতে রুমে চলে গেল, ধপাস করে দরজা আটকে দিল। এই মেয়ে শুধু একটা কাজই ভালো পারে, আর কিছু না পারুক। রাফাতের মেজাজ এখনও ঠান্ডা হচ্ছে না। অরণিকে এই বাড়ির কেউ পছন্দ করে না, এটা সে জানে। গতকাল যখন অরণি রুমাদের শাড়িটা দিয়ে দিচ্ছিল, তখন রাফাত খুশিই হয়েছিল। ভেবেছিল এবার বুঝি বোনরা ভাবিকে একটু পছন্দ করবে। বাড়ির লোকের কাছে নিজের স্ত্রীর ভালো একটা ইমেজ তৈরি হোক, এটা কে না চায়। কিন্তু কিছুই হলো না। উল্টো এখন অরণি সবার কাছে দোষী সাব্যস্ত হয়েছে, তাও বিনা দোষে। রুমাকে পাত্রপক্ষ পছন্দ করেনি, এখানে অরণির কি দোষ? রাফাত রুমে এসে দেখলো অরণি উঠে গেছে। রাফাত ঋতুকে ইশারায় চলে যেতে বলল। ঋতু নিঃশব্দে রুম থেকে বের হয়ে গেল। রাফাত অরণির সামনে এসে বসল। সারাদিন খাওনি কেন? অরণি হাঁটু জড়িয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল,